দ্বিতীয় পর্ব আরম্ভ। অনেকটা চেষ্টার পর একে একে যখন সব সূত্রগুলো মেলানো গেল, তখন হঠাৎ করেই যেন সব রাস্তা বন্ধ হয়ে গেল। গৌতম বলে, রামু যাবে নাকি একবার? রামু কিছু বলার আগেই গৌতমের বাবা একটু বারণের স্বরেই বললেন, তোমাদের আর গিয়ে কাজ কি? কাজ আছে বাবা। কথাটা বলেই বিছানা ছেড়ে উঠে বসে গৌতম। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় দরজাটার দিকে। চৌকাঠ পার হতে গিয়েও একবার থেমে যায় সে। পেছন ফিরে বলে, রামু বাবাকে দেখে রেখো, তোমার আর গিয়ে কাজ নেই, আমি যাচ্ছি একা। গৌতমের বাবা হয়তো ছেলের এমন কথার প্রতিবাদ করতেন, কিন্তু তার আগে দ্রুত পায়ে প্রথমে বাড়ির উঠানে, তারপর লম্বা লম্বা পায়ে এগিয়ে যায় বাড়ির বাইরের রাস্তায়। একা একা আপন মনে হেঁটে চলে গৌতম। মাথাটা যেন ব্যথায় টনটন করে ওঠে। ডান হাতের দুটো আঙ্গুল দিয়ে কপালে একটা চাপ দেয়। হঠাৎ এমন মাথা ব্যথার কারণটা ঠিক বুঝে আসে না ওর মাথায়। শরীরটাও কেমন যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। রাস্তাটাও কি খানিকটা ঝাপসা হয়ে আসছে কি? গৌতম চোখ দুটো টান টান করে তাকায় সামনের দিকে। ঝাপসাই বটে, তবে রাস্তাটা নয়, বরং চোখটা ঝাপসা হয়ে আসছে। গৌতম যখন চণ্ডীর বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন সে দেখল অনেক লোকের ভিড় লেগে গেছে ততক্ষণে। ভিড় ঠেলে সামনে এগিয়ে যায় গৌতম। উঠানে পড়ে আছে একটা মহিলার মৃতদেহ। শরীরের কোনো অংশই তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি আগের মৃতদেহগুলোর তুলনায়। কেবল চোখে মুখে বেশ কয়েকটা আঁচড়ের দাগ, আর কপালের কাছটায় যেন একটু থেতলে গেছে। এছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর পাশে দাঁড়িয়ে থাকা একজনের উদ্দেশ্যে গৌতম বলল, কেমন করে হলো এটা? প্রশ্নটা শুনে লোকটা ঘুরে তাকালো গৌতমের দিকে। তারপর বলল, তা তো জানি না, তবে রাতে চিৎকার শুনে আমরা যখন এলাম তখন দেখলাম ঘরের দরজা খোলা। তারপর আশপাশটা খোঁজাখুঁজি করতেই ওই মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম চণ্ডীর বউ পড়ে আছে, জীবিত নয়, মৃত অবস্থায়, মন্দিরের ভেতরে। কথাটা শুনেই চমকে ওঠে গৌতম। সেখানে আর এক মুহূর্ত দেরি করে না সে। ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসে। তারপর ধীরে ধীরে সবার চোখ ফাঁকি দিয়ে অন্য পথে এগিয়ে যায় ভাঙা পুরনো মন্দিরটার দিকে। যদিও গ্রামের মোড়লের ছেলে বলে গৌতমের বেশ নামডাক আছে 2-4 গ্রামে। সে মন্দিরের দিকে যেতে চাইলে কেউ আটকাবে না, কিন্তু তবুও বলা তো যায় না। যদি কেউ বাধা দেয় তাহলে তো সে যা খুঁজতে যাচ্ছে সেটা আর পাবে না, হয়তো তার আগেই অন্য কেউ সেটা নিয়ে যাবে। তাই একটু সতর্কতা অবলম্বন করতেই হলো। অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো বাকি, যদিও সব রাস্তায় প্রায় বন্ধ বলা চলে, কিন্তু তবুও ওর মনে একটা আশার আলো দেখা দিয়েছে এর মধ্যে। হয়তো সেসব প্রশ্নের উত্তর আছে ওই ভাঙা পুরনো মন্দিরে। ঘুরপথে মন্দিরের কাজটায় যেতে খুব বেশি সময় লাগলো না ওর, যদিও এখন রাত 9 দিন, কিন্তু তবুও মন্দিরটার সামনে আসতেই বুকটা একটু হলো দমে গেল। মনে পড়ল চণ্ডীর বউয়ের বলা সেই দিনের কথাগুলো, আমরা ধন চাই না, তুমি আমার স্বামীকে মেরে দিলে, এবার আমাকেও মেরে দাও। কথাটা বলেই সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিল চণ্ডীর বউ। তারপর কালো পাথরটায় বেশ কয়েকবার নিজে নিজেই কপাল ঠুকছিল। যদি গৌতমের অনুমান সঠিক হয়, তাহলে একটু আগেই মহিলার কপালে যে থ্যাতলানো ভাবটা দেখেছিল সেটা ছোট সেই পাথরের আঘাতেই হয়েছে। যদিও এটা কেবলমাত্র একটা অনুমান, কিন্তু মাঝে মাঝে অনুমানগুলো সত্যি হয়। আর একটা যদি সত্যি হয়, তবে চণ্ডীর বউয়ের সাথে গত রাতে ঠিক কী ঘটেছিল সেটা আন্দাজ করা খুব একটা কঠিন কাজ হবে না। কিন্তু তার আগে দেখলাম অনুমানটা কতটুকু সত্য হয়। গৌতম কাঁপা কাঁপা পায়ে মন্দিরের একটা ভাঙা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করে। এই রাস্তা দিয়ে এর আগে কখনো আসেনি সে। যতবারই বলছি কেন, এসেছে মাত্র 2 বার, আর সেটাও রাতে। আর 2 বারই ছিল গভীর রাত, তাই দরজা দিয়েই প্রবেশ করেছিল সে। কিন্তু এখন তেমনটা করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চণ্ডীর বাড়ির আঙিনা থেকে তাকালেই মন্দিরের সামনের দিকটা ভালো করে চোখে পড়ে, আর সে কারো চোখে
পড়তে চাইছে না। মন্দিরের ছাদ প্রায় ভাঙাই বলা চলে, জানলাগুলোও খোলা। যদি তেমনটা না হতো তাহলে এখন যদিও দিন, চারদিকে সূর্যের আলো, তবুও এই মন্দিরে সে আলো প্রবেশ করতো না বোধহয়। গৌতম ধীরে ধীরে অতি সাবধানে এগিয়ে যায় উঁচু টিলার দিকে। দূর থেকে একটা নিভে যাওয়া প্রদীপ চোখে পড়ে তার। মনে পড়ে এটা সেই প্রদীপ, যে প্রদীপ গত রাতে তারা এখানে এসে দেখেছিল। কিন্তু একটা কথা সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে চণ্ডীর বউ এখানে এসেছিল কখন। সে নিজেও কাল রাতে এসেছিল, তখন তো আশেপাশে কাউকে দেখেনি। তবে কি ওরা চলে যাওয়ার পরই মহিলা এসেছিল? তাই হবে হয়তো। তাছাড়া এখান থেকে ওদের বাড়ি বেশ খানিকটা পথ, তাই এইটুকু সময়ের মধ্যে এখানে কারো আসাটা খুব একটা অস্বাভাবিক বিষয় বলে মনে হয় না। গৌতম টিলাটার সামনে দাঁড়ালো, দেখলো টিলা থেকে একটু দূরে পড়ে রয়েছে সেই ছোট কালো পাথরটা। সে একবার চারদিক ভালো করে দেখে নিল। যদিও এই সময় এখানে কেউই আসবে না, তবুও একটু ভালো করে চারিদিকটা লক্ষ্য রাখা দরকার। কারণ এবার সে যে কাজটা করতে যাচ্ছে সেটা লোক জানাজানি হলেই সর্বনাশ হয়ে যাবে। কথাটা কানে কানে পৌঁছে যাবে সবার কাছে, আর সেটাই হবে মহাবিপদ। সে বিপদ কেবল গৌতমের একার নয়, বরং সবার। গৌতম ধীরে ধীরে এগিয়ে যায় সামনে পড়ে থাকা কালো ছোট পাথরটার দিকে। খুব বড় নয় পাথরটা, একজন মানুষ সেটাকে খুব সহজেই বহন করে নিয়ে যেতে পারে। গৌতম পাথরটার কাছে গিয়ে একটা থমকে দাঁড়ালো। হয়তো নিজের সাথে একবার বোঝাপড়া করে নিচ্ছে যে সে যে কাজটা করছে সেটা আসলে ঠিক হচ্ছে কিনা। কারণ এই কোনো সাধারণ পাথর নয়। গৌতম নিজের সাথে কিছুক্ষণ বোঝাপড়া করে নিল। বেশি সময় নেই হাতে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলতে হবে। একবার ঝুঁকে পড়ে পাথরটার দিকে, চোখটা চকচক করে ওঠে ওর। আর সময় সময় করা চলবে না, দ্রুত পাথরটা তুলে নিতে হবে দুই হাতে। তারপর বিদ্যুৎ গতিতে আবারও এগিয়ে যায় সেই ভাঙা জানালার দিকে। তারপর এক লাফে জানলাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করে বাড়ির দিকে। যদিও পা কাঁপছে, কিন্তু তবুও একটা বারের জন্য দাঁড়ালো না গৌতম, হেঁটে চলল। এটাকে হাঁটা বললাম বটে, কিন্তু যদি এই সময় কেউ ওকে দেখতে পেত তাহলে নিঘাত প্রশ্ন করে বসত, এত তাড়াহুড়ো করে হেঁটে কোথায় যাচ্ছ গৌতম? কিন্তু দিনটা ভালো ছিল, কারো সাথেই দেখা হলো না পথে। দেখা হলে ভারী মুশকিল হতো। প্রশ্ন করত পাথরটা কোথায় গেল, এটা দিয়ে কি করবে, হ্যান ত্যান 7-17। হয়তো সে কথায় কথায় কারো কাছে গল্প করতে দ্বিধা করতো না। তার চেয়ে এই ভালো হলো। গৌতমের কিন্তু বাড়ি ফিরতে বেশি সময় লাগলো না। লাগার কথা তো নয়, কারণ সে হেঁটে আসেনি, যেন দৌড়ে বাড়িতে এসেছে। বাড়িতে এসেই নিজের ঘরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল গৌতম। তারপর বিছানায় গিয়ে বসল। বেশ হাঁপিয়ে উঠেছে সে। এতটা পথ, এত তাড়াতাড়ি আসা কম কথা তো নয়। তার ওপর হাতে এমন একটা পাথর নিয়ে আসা, বেশ ধকল পোহাতে হয়েছে ওকে। তাই একটু বিশ্বাস করার জন্য পাথরটা চৌকির পাশে টেবিলের ওপর রেখে হাঁপাতে লাগলো সে। বুকটা ধুকধুক করছে, একটু ভয়ও কাজ করছে মনের ভিতর। ভয় হওয়াটা কি উচিত নয়? এমন একটা পাথর নিজের ঘরে আনাটা কেবল সাহসিকতার কাজই নয়, বরং দুঃসাহসিকতার পরিচয় বটে। তাই একটু ভয় করাটা স্বাভাবিক, বরং ভয় না করলেই সেটা অস্বাভাবিক হতো। বেশ কিছুক্ষণ পর গৌতম ঝুঁকে পড়ল পাথরটার দিকে। কালো পাথরটার গায়ে লেগে থাকা বিন্দু বিন্দু রক্তের ফোঁটাগুলো সে আগেই দেখেছে, আর সেটা দেখেই তো চোখটা চকচক করে উঠেছে ওর। কিন্তু এবার যে জিনিসটা ওর চোখে পড়ল তাতে কেবল আশ্চর্যই হলো না, বরং তার থেকে বেশি অবাক হলো গৌতম। পাথরটার গায়ে খোদাই করে কিছু একটা লেখার মতো দেখা যাচ্ছে কি। গৌতম আরো ভালো করে লক্ষ্য করে পাথরটার দিকে। লেখাই বটে, ছোট ছোট অক্ষরে খোদাই করে লেখা, কোন্দল ক ক। যদিও লেখাটা প্রায় মুছে মুছে গেছে, তবুও পড়তে খুব একটা অসুবিধে হলো না ওর। আর পড়তেই
চকিতে বিদ্যুৎ খেলে গেল গৌতমের শিরায় উপশিরায়। কোন্দল, কো কো। রামু সেই দিন সকালে কি যেন বলেছিল না, এমন একটা কথা। মনে পড়ে যায় গৌতমের। মৃত সেই অচেনা ব্যক্তিটাও ঠিক একই কথা বলেছিল মৃত্যুর আগে, কোন্দল, কো কো। আর তার হাতের মুঠোতেই ছিল একটা চোখ। যদি ভুল না হয় তাহলে সেটা চণ্ডীরই চোখ হবে। চণ্ডী বিড়বিড় করে বেশ কয়েকবার কোন্দল 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 ক ক, সে এটা আপন মনেই বলেছিল। কিন্তু তারপরে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না গৌতম। নিমিষেই চারদিক ছেয়ে গেল অন্ধকারে। ঘরটা যেন কয়েকবার দুলে দুলে উঠল, আর তার সাথেই একটা গোঙানির আওয়াজ। তারপর যে দৃশ্য তার চোখে পড়ল, এরপর আর নিজেকে ধরে রাখতে পারে না গৌতম, লুটিয়ে পড়ে বিছানাতে। গোঙানির শব্দটা কমে আসতে থাকে ধীরে ধীরে, আর শব্দটা কমে আসতেই ধীরে ধীরে ঘর থেকে অন্ধকারটাও যেন মিলিয়ে গেল। গৌতমের জ্ঞান ফিরতে বেশ সময় লাগলো। জ্ঞান যখন ফিরল, সে প্রথমেই বুঝতে পারল না যে কি হয়েছিল তার। ধীরে ধীরে উঠে বসে বিছানাতে, মনে করার চেষ্টা করে সে এখানে কিভাবে আসলো। মাথাটা টনটন করে উঠছে একটু একটু পর। অসহ্য ব্যথা, যেন কেউ মাথায় একটা লোহার পাত দিয়ে অনাগত আঘাত করেছে। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে মনে পড়তে থাকে সবকিছু। মন্দিরে যাওয়ার কথা, সেখান থেকে পাথরটা ঘরে নিয়ে আসার কথা, আর তারপরে চোখের সামনে ভেসে ওঠা সেই ভয়ঙ্কর দৃশ্যের কথাও মনে পড়ে ওর। মনে পড়তেই বুকটা ধক করে ওঠে গৌতমের। ওটা কি ছিল? মানুষ? না না, মানুষ তো নয়, কোনো পশুও নয়। পশুদের 4টে পা হয়, কিন্তু যে মূর্তিটা তার চোখে একটুর জন্য ভেসে উঠেছিল, তার পুরো আকৃতিটাও এখনো মনে আছে ওর। 2টো পা, সারা শরীর রোমে ঢাকা। আর তার থেকেও ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হলো ওর চেহারা। কি সে ভয়ঙ্কর চেহারা! তাই চেহারাটা কি যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে তার জ্বলতে থাকা একটা চোখ। গৌতমের মনে হলো দৃশ্যটা এখনো ভাসছে ওর চোখের সামনে, আর সেই জিনিসটার জ্বলন্ত চোখটা যেন এখনই পুড়িয়ে ভস্ম করে দেবে ওকে। আর তারপরে চোয়াল দিয়ে বের হয়ে আসা 2টো লম্বা লম্বা দাঁত দিয়ে নিমিষেই ছিঁড়ে ফালা ফালা করে দেবে ওর সেই জ্বলন্ত দেহ। উফ, আর ভাবতে পারে না গৌতম। চোখটা বন্ধ হয়ে আসে ওর, আর চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আরেকটা জিনিস। কালো পাথরের গায়ে খোদাই করা লেখাটা, কোন্দল কো কো। তাড়াতাড়ি চোখ খুলে তাকায় টেবিলটার উপর। পাথরটা এখনো একই জায়গায় পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে আরেকটা বস্তু। দিনের এমন আলোতেও যেন চকচক করছে জিনিসটা। গৌতম নিজের কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দেয় সেদিকে। তারপর বস্তুটা হাতে নিয়ে নিজের চোখের সামনে আনতে শরীরের মেরুদণ্ড বেয়ে নেমে যায় একটা ঠান্ডা স্রোত। এই বস্তুটাকেও যে এর আগেও দেখেছে একবার কলকাতার এক দোকানে। দোকানটা ছিল গহনার দোকান। জিনিসটা চিনতে মোটেও ভুল হল না গৌতমের। জিনিসটা খাঁটি হীরাই বটে। 2 আঙ্গুলে ধরে রত্নটা চোখের সামনে ধরতেই চকচক করে ওঠে বস্তুটা। পুরো ঘরটা যেন আরো খানিকটা আলোকিত হয়ে ওঠে, আর সেই আলোতেই পুরো ঘটনাটা চোখের সামনে ভাসতে থাকে গৌতমের। মনে মনে একটা দৃশ্যপট সাজিয়ে নেয় সে। কিন্তু দৃশ্যটা পুরোপুরি সাজিয়ে তোলার আগেই কে যেন দরজার ওপাশ থেকে বলে ওঠে, ডাক্তারবাবু, পিশাচটা এসেছিল, পোদ্দারের দুধেল গাইটাকে মেরে ফেলেছে। কথাটা গৌতমের কানে আসলেও কোনো কথা বলে না সে। সে জানে এমন কিছুই একটা ঘটবে, কারণ একটা রত্নের বদলে একটা প্রাণ, 2টো রত্নের বদলে 2টো প্রাণ। তার সাথে একটা এসেছে, তাই পিশাচ একটা প্রাণ নিয়ে গেছে। রত্নের বদলে জীবন, আর জীবনের বদলে রত্ন।
গৌতমের মুখে একটা হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে রাত গভীর হয়। গৌতমের বন্ধ ঘরে একটা কেরোসিনের বাতি জ্বলে ওঠে। সেই আলোতেই ঘরের জমাট বাঁধা অন্ধকারটা কিছুটা কমে আসে। টেবিলের ওপর কালো রঙের পাথরটা পড়ে থাকে একইভাবে। গৌতম বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পাথরটার দিকে। কিছুক্ষণ কালো পাথরটার দিকে তাকিয়ে থেকে পুরো ঘটনাটা মনের মধ্যে গোছাতে শুরু করে। হয়তো পুরোপুরি ঘটনাটা তার অজানা, তবুও যেটুকু আন্দাজ করা যাচ্ছে তাতে সব রহস্যের সমাধান না হলেও বেশিরভাগ রহস্যের জট খুলে যায় ধীরে ধীরে। চোখটা বুজে আসে গৌতমের। ধীরে ধীরে পুরো ঘটনাটা যেন চোখের সামনে ভেসে ওঠে ওর। চণ্ডীদাস পেশায় একজন কাঠমিস্ত্রি। হামেশাই তাকে এই কাজের জন্য বিভিন্ন গ্রামে যেতে হয়। কোনো দিন কাজ সেরে বাড়িতে ফিরতে বেশ রাতই হয়ে যায়। কখনো কখনো কাজের জায়গাতেই থেকে যায়। একদিন কাজ সেরে গ্রামের দিকে রওনা দিতে দিতে বেশ রাতই হয়ে গেছিল চণ্ডীর। অনেক দূরের পথ, জঙ্গলের মাঝখান দিয়েই যে সরু পায়ে হাঁটার রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই ফিরতে হবে। প্রতিদিনের মতো সেদিনও একলা বাড়ি ফিরছিল সে। একে তো জঙ্গলের পথ, তার উপর রাত। অনেকক্ষণ হাঁটার পর যখন চণ্ডী গ্রামের রাস্তায় পৌঁছতে পারল না, তখন বুঝল সে পথ হারিয়েছে। চণ্ডী গ্রামের মানুষ, বেশ সাহসীও, তাই ভয় জিনিসটা মনে ঠিক দানা বাঁধল না। সাথে থাকা হারিকেনের আলোটা খানিক বাড়িয়ে দিল। তারপর খুঁজতে লাগলো সঠিক পথ। কিন্তু যে পথ একবার হারায় সে পথ খুঁজে পেতে বেশ খানিকটা সময় লাগে তো বটে। চণ্ডীরও বেশ খানিকটা সময় লাগলো। অবশেষে সে যেখানে পৌঁছালো সেখানে একটা বিরাট বটগাছ। চণ্ডী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কারণ সে এই গাছের সাথে বেশ পরিচিত। প্রতিদিন দেখা হয় চণ্ডীর। যাক, অবশেষে পথের দেখা পেয়ে চণ্ডী ভাবল আর পথ ভুল হওয়ার কথা নয়, কারণ এখান থেকে গ্রাম খুব একটা বেশি দূর নয়, মিনিট 20 পায়ে হাঁটার পথ। বেশ কিছুক্ষণ হাঁটার ফলে একটু ক্লান্ত হয়ে পড়ল চণ্ডী। ভাবল দেরি যখন হলোই, তখন আরেকটু দেরি হলেই বা কি, এখানে বসে একটু তামাক খেলে খুব একটা মন্দ হবে না। যেই ভাবা সেই কাজ। চণ্ডী বসে পড়ে গাছটার নিচে। তারপর কাঁধের ব্যাগ থেকে তামাকের পাত্রটা বের করে তামাক সাজায়। তামাক সাজাতে সাজাতেই হঠাৎ তার কানে একটা আওয়াজ আসে। কানটা একটু খাড়া করে চণ্ডী। শোনার ভুল নয় মোটেও, একজন মানুষেরই কণ্ঠ বটে। কিন্তু এত রাতে এখানে মানুষই বা আসবে কোথা থেকে? আরও কিছুক্ষণ কানটা খাড়া করে বসে চণ্ডী। না, আর ভুল হওয়ার কথা নয়, মানুষই। কিন্তু আওয়াজটা আসছেই বা কোথা থেকে? আর এটা কিসেরই বা আওয়াজ? শুনে তো চেনা মনে হচ্ছে না। অন্ধকারে তো কিছু একটা দেখা যাচ্ছে না ভালো করে। চণ্ডী হাঁক ছাড়ে, কে কে ওখানে? চণ্ডীর হাঁকে আওয়াজটা হঠাৎই বন্ধ হয়ে যায়। হয়তো সে ব্যক্তিও এমন অপ্রত্যাশিত ডাক শোনা আশা করেনি মোটেও। প্রথমবার কোনো সাড়া শব্দ না পেয়ে চণ্ডী আবার বলে, কে কে ওখানে? এবার গুরুগম্ভীর স্বরে ভেসে আসে একটা কণ্ঠ, হাঁক ছেড়ো না, আমি আসছি তোমার কাছে। চণ্ডী এমন কথা শুনে খানিকটা ঘাবড়েই গেল। চোর ডাকাত কি? কিন্তু তা হলেও ভয়ের কিছু নেই চণ্ডীর, কারণ কাছে এমন কিছুই নেই যে চোর ডাকাত সেটা নিয়ে নেবে। থাকার মধ্যে একটা হাতুড়ি আর একটা ছোটোখাটো যন্ত্রপাতি, যেগুলো ওর নিজের কাজে লাগে। কিন্তু ভয় অন্য জায়গাতে। চণ্ডীর কাছে কিছু না পেয়ে যদি তারই কোনো অনিষ্ট করে, তখন কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে চণ্ডীর। একটু বাদেই পেছন থেকে আসা একটা পায়ের শব্দে চমকে সেদিকে তাকায় চণ্ডী। আকাশে চাঁদ নেই, হ্যারিকেনের আলো
বেশি দূরে যায় না, আর সেই কারণেই পথটা ভুল হয়েছিল ওর। অন্ধকারে লোকটার মুখ দেখা গেল না বটে, কিন্তু কণ্ঠ শোনা গেল। লোকটা বলল, তোমার পাশে বসবো একটু? লোকটা গম্ভীর গলায় প্রশ্নটা করল ঠিকই, কিন্তু কোনো উত্তর অপেক্ষা না করে বসে পড়ল ওর পাশে। কিন্তু তখনই একটা অঘটন ঘটল। লোকটা একটু তাড়াহুড়ো করে বসতে গিয়ে কি যেন লেগে চণ্ডীর হারিকেনের কাজটা গেল ভেঙে, আর সেই সাথে একটা দমকা হাওয়াতে নিভে গেল হারিকেনটা। লোকটা এমন আচরণে বেশ রাগই উঠল চণ্ডীর। একে তো চেনা নেই জানা নেই, হুট করেই পাশে বসে তার ওপর হারিকেনটা ভেঙে দিল। চণ্ডী একটু উত্তেজিত হয়েই বলল, আপনি মশাই ভারী আজব মানুষ তো, কাণ্ডজ্ঞান নেই নাকি? লোকটা কিন্তু চণ্ডীর এই কথাতে তেমন কিছু মনে করল না, না করাটাই স্বাভাবিক, কারণ দোষটা তো ওনারই। লোকটা আবারও সেই গম্ভীর শান্ত কণ্ঠে বলল, রাগ করো না, এত রাতে তুমি এখানে কেন? লোকটার এই কথায় চণ্ডী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। পাশেই চণ্ডীর নিজের গ্রাম, সে এখানে থাকতে পারে, বরং চণ্ডীর তো উচিত লোকটাকে প্রশ্ন করা, সে এখানে এত রাতে কি করছে, আর আওয়াজটাই বা কিসের? তা নয়, সে কি না তাকে প্রশ্ন করছে যে সে এখানে কেন? এটা আমার গ্রাম, আমি এখানেই থাকতে পারি, তুমি এখানে কেন? কি করছিলে ওইখানটায় বসে বসে? লোকটা একটু হাসল, তারপর বলল, বুঝেছি, তোমার হ্যারিকেন ভেঙে দিয়েছি বলে তুমি রাগ করেছো, তাই তো? আমি তোমাকে তার থেকেও মহামূল্যবান জিনিস দিতে পারি। এই শেষ কথাটা শুনে চণ্ডী কিছুটা শান্ত হলো বটে, কিন্তু সেটা মনে মনে বাইরে সেই একই কর্কশ কণ্ঠে বলল, মহামূল্যবান জিনিস কি সেটা? প্রশ্নটা শুনে লোকটা তার কাঁধের ঝোলা গোছের ব্যাগটা থেকে একটা জিনিস বের করে ধরল চণ্ডীর চোখের সামনে। চণ্ডী দেখল অন্ধকারে জিনিসটা কেমন যেন চকচক করছে। চণ্ডী আমতা আমতা করে বলল, কি এটা? হিরে। নেবে তুমি? আমার কাছে এখন বেশি নেই, এই একটাই আছে, তবে তুমি চাইলে অনেক অনেক হিরে পেতে পারো। হিরে? কথাটা শুনে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে চণ্ডীর। চেনা নেই জানা নেই লোকটা কিনা তাকে হিরে দিতে চাইছে, আর বলছে আরও অনেক হিরে পাবে সে। চণ্ডীর গলাটা খানিকটা নিচু হয়ে আসে, ফিসফিস করে বলে, হিরে? সে তো অনেক দামি, তুমি কিভাবে পেলে এটা? আর আমাকেই বা দিতে চাইছো কেন? লোকটার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ঝোলা থেকে আরেকটা জিনিস বের করে। অন্ধকারে চণ্ডী জিনিসটাকে ঠিকমতো দেখতে না পেয়ে বলে, এটা কি? পাথর। কেন? সাধারণ পাথর নয়, এটা লেগেই তোমার হারিকেনটা ভেঙে গেছে। পাথর? আবার বলছো সাধারণ কোনো পাথর নয়? এ আবার কেমন কথা? পাথর আবার অসাধারণ হয় নাকি? কই, এর আগে তো চণ্ডী এমন কথা শোনেনি কখনো। চণ্ডীর কণ্ঠটা আরও খানিকটা নিচু হয়ে আসে, তারপর অতি সাবধানে বলে, তুমি যা বলছো তা সত্যি? সত্যি। তার মানে এই পাথর হিরে নয়? দেয় বটে। তার মানে এই পাথরটা হিরে দেয়? দেয় বটে। বিশ্বাস করবো কিভাবে? একটু পরই বুঝতে পারবে তুমি, তবে তার আগে একটা কথা আছে। লোকটার এই কথা শুনে চণ্ডী খানিকটা দমে যায়, বলে, কথা? কি কথা? তবে সবটা খুলে বলি তোমাকে। আমি একজন পিশাচ সাধক, আমার অনেক দিনের সাধনার ফল এটা। কয়েকদিন হলো আমি একটা পাথর পেয়েছি, যার থেকে পেয়েছি সে বলেছে এটা থেকে আমি হিরে পেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? লোকটার বলার মাঝখানে প্রশ্ন করে চণ্ডী। লোকটা আবারও বলে চলে, এটা একটা পাথরের মতো দেখতে হলো, এই পাথরটাকে সামনে রেখে যদি একটা মন্ত্র জপ করা হয়, তাহলে পাথরটা ধীরে ধীরে রং বদলাতে শুরু করে, আর তারপরই
এক ভয়ঙ্কর পিশাচ বেরিয়ে আসবে এর থেকে। সেই পিশাচ একটা ছোট্ট পাথর দেবে। এখন যে জিনিসটা আমার হাতে ধরা আছে দেখছো, ঠিক তেমনই খাঁটি হিরে। পিশাচ বেরিয়ে আসবে এই পাথর থেকে। কথাটা শুনেই গলাটা শুকিয়ে আসে চণ্ডীর। আসবে, আর হিরেও দেবে। তবে তার বিনিময়, কথাটা বলতে গিয়েও একবার থেমে যায় লোকটা। চণ্ডী তাড়া দেয় বলে বিনিময় একটি প্রাণ নেবে সেই পিশাচ। কি প্রাণ? মানে মানুষ? না, মানুষ না, পশু হলেও চলবে। তবে সাবধান, পিশাচটা যদি একবার মানুষের স্বাদ পায় তাহলে কিন্তু সর্বনাশ। চণ্ডী কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। শরীরটা ঘামে ভিজে উঠেছে এরই মধ্যে। গলাটা যেন শুকিয়ে আসছে ধীরে ধীরে। এটা কি সে স্বপ্ন দেখছে? স্বপ্নই হবে হয়তো, কারণ এ কি সম্ভব? কিন্তু স্বপ্ন যদি হবে তাহলে এই লোকটা, না না না, স্বপ্ন নয়, এটা সত্যি। যদি সামনে কোনো পশু রেখে মন্ত্রটা জপ করা হয় তাহলে পাথরের পাশে একটা হিরে রেখে দিয়ে পশুটা খেয়ে চলে যাবে। আর বসে থাকতে পারে না চণ্ডী, উঠে দাঁড়ায়। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার উপর বউটা বাড়িতে একা। ওর মনে হলো লোকটা নিশ্চয়ই পাগল। পাগলই যদি না হয় তাহলে কি এমন আজব আজব কথা কেউ বলে? একটা সাধারণ কালো পাথর, সেই পাথরটা নাকি রং বদলাতে পারে? এটা কোনো কথা? এতটুকু না হয় বিশ্বাস করা যায়, কিন্তু পরে যেসব কথা বলল লোকটা, সেসব, এই লোক নিশ্চয়ই পাগলই হবে। হয়তো পথ ভুল করে চলে এসেছে আর ওকে একা পেয়ে এইসব মন গড়া কথা বলছে। কিন্তু তবুও মনটা কেমন যেন খচখচ করে ওঠে চণ্ডী। লোকটার হাতে সে চকচকে করতে থাকা ছোট্ট পাথরটা দেখছে। তবে সেটা যে সত্যিকারের হিরেই সেটা অবশ্য চণ্ডী জানে না, কারণ এর আগে চণ্ডী কখনো হিরে দেখেনি। আর কোনো কথা না হলেই হাতে ভাঙা হারিকেনটা নিয়েই দ্রুত হাঁটতে থাকে চণ্ডী। হারিকেনটা ভেঙেছে, ভাঙুক, পরে না হয় একটা নতুন কিনে নেওয়া যাবে। চণ্ডী যখন অনেকটা পথ এগিয়ে এলো তখন শুনতে পেল লোকটা পিছন থেকে বলল, জানি তুমি আমার কথা বিশ্বাস করছো না, যদি পারো তাহলে কাল রাতে এই সময় এখানেই থেকো, আমি তোমাকে দেখাবো। আর তাছাড়া একটা পশু আনতে ভুলো না কিন্তু, সেটা ছাগল হলেও চলবে। চণ্ডী হাঁটতে হাঁটতে একবার দাঁড়ায়, তারপর লোকটার কথা শেষ হতেই আবার হাঁটা শুরু করে। বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল চণ্ডীর। বউটা তখনও জেগে। গ্রামের বউ তো, স্বামীকে রেখে একা ঘুমায় না। তাছাড়া পেটে এখনো কিছু পড়েনি। স্বামীকে ছেড়ে খাওয়া সে তো পাপ। খেতে খেতে চণ্ডী বউকে পুরো ঘটনা বলল। যদিও সে হাসতে হাসতেই বউয়ের মনটা একটু ভালো করতেই, কারণ এত রাতে বাড়ি ফিরলে বউয়ের একটু মন খারাপ করে বইকি। চণ্ডীর বউ গ্রামের মেয়ে, স্বামীর সব কথা শুনে লোভে চোখটা চকচক করে উঠল। বলল, লোকটা পাগল নয় বোধ হয়, আর হলেও হবে। শোনো না গো, ওগো, বলছি কি তুমি একবার গিয়ে দেখবে নাকি? পাতে হাত ধুতে ধুতে ভ্রু কুচকে বউয়ের দিকে তাকায় চণ্ডী। সে দেখে বউয়ের চোখ দুটো বাতির আলোয় চকচক করে উঠছে। চণ্ডী বউয়ের এমন ভাব দেখে বলে, কি সব বলছো? তাছাড়া লোকটা যদি সত্যিও বলে, তারপরও সত্যগুলোর কথা শোনোনি তো কি হয়েছে? আমাদের বাড়িতে তো একটা ছাগল আছে, তাই না? চণ্ডী যদিও প্রথম প্রথম বউয়ের কথায় খুব একটা গুরুত্ব দিল না, কিন্তু পরে বউয়ের এমন জোড়াজুড়িতে আর রাজি না হয়ে পারল না। পরের দিন রাতে নিজের অনিচ্ছা সত্ত্বেও হাতে ছাগলের দড়ি নিয়ে বেরিয়ে পড়ল চণ্ডী। লোকটা আজও আছে। চণ্ডী কাছে যেতেই লোকটা বলল, জানতাম আসবে,
আসো আসো, একটু পরই তোমাকে সব দেখাবো। একটু একটু করে সময় কাটে। চণ্ডীর বুকটা তার সাথে পাল্লা দিয়ে কাঁপতে শুরু করে। রাত যখন বাড়ে, কাঁপুনিটাও ততই বাড়ে। অবশেষে সময় আসলো, আর চণ্ডী দেখল লোকটা মোটেও মিথ্যে বলেনি। পাথরটা ধীরে ধীরে রং বদলাতে শুরু করেছে। আর তারপরেই যে ঘটনা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না চণ্ডী। একটা অতি দানবীয় মূর্তি, পুরো শরীরটা রোমে ঢাকা, আর সেই শরীরেই একটা প্রকাণ্ড মাথা বসানো, আর ভয়ঙ্কর সে চেহারা। আর সেখানেই জ্বলছে একটা জ্বলন্ত কয়লার মতো চোখ। চোয়াল দিয়ে বেরিয়ে এসেছে দুটো বড় বড় দাঁত। চণ্ডী আর নিজেকে ধরে রাখতে পারে না, জ্ঞান হারায়। ওর জ্ঞান যখন ফিরল তখন দেখল লোকটা তখনও বসে আছে তার পাশে। হাতে একটা বস্তু চকচক করছে, আর পাশে বেঁধে রাখা ছাগলটার কেবল কিছু অংশ পড়ে আছে মাটিতে। এর পরের ঘটনাগুলো কেমন যেমন ধোঁয়াশা হয়ে ওঠে গৌতমের চোখের সামনে। চোখটা খুলে ফেলে সে। মনে প্রশ্ন জাগে, তারপর কি হলো? চণ্ডীর সাথে দেখা হওয়া সেই লোকটাই যে ওই মৃত লোকটা সেটা তো পরিষ্কার, কিন্তু তারপর কি এমন হলো যে যার কারণে তাদের মরতে হলো? বুঝতে পারে না গৌতম। ধীরে ধীরে উঠে বসে সে। মনে মনে একটা সিদ্ধান্ত স্থির করে নেয়, এটাই একমাত্র মুক্তির পথ বটে। অতি সাবধানে ঘর থেকে বেরিয়ে আসে গৌতম। হাতে কালো পাথরটা, দ্রুত পায়ে হাঁটতে থাকে সে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে লক্ষ্য করে পাথরটা ধীরে ধীরে তার রং পরিবর্তন করতে শুরু করেছে। কিন্তু এ কি, সে তো মন্ত্র জপ করেনি, তাহলে পাথরটা এমন রং বদলাতে শুরু করলো কেন? গৌতমের মনে পড়ে যায় মন্দিরের ঘটনাটা। সেখানেও তো পাথরটা আপনা আপনি রং পাল্টে গিয়েছিল। তবে কি আড়াল থেকে কেউ নজর নাড়ছে কলকাঠি দিয়ে? দ্রুত পা চালায় গৌতম। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হবে, নয়তো পিশাচটা যদি জেগে যায় তাহলে আরও একটা প্রাণ যাবে। দ্রুত পা চালায় সে। পাথরটা ততক্ষণে হলুদ রং নিয়েছে, এরপরেই নেবে সবুজ, আর তারপরেই লাল, আর তারপর আর ভাবতে পারে না গৌতম। চোখের সামনে ভেসে ওঠে সেই পিশাচের আকৃতিটা। দ্রুত পা চালিয়ে গৌতম যখন নদীর তীরে এসে পৌঁছালো ততক্ষণে পাথরটা লাল রং ধারণ করেছে। আর দেরি করে না গৌতম, ভরা নদীটার দিকে তাকায়। এটাই করতে হবে। নদীর জলে এরপর বিসর্জন। সে জানে পাথরটা না থাকলে আর কিছুই ঘটবে না। পাথরটা দ্রুত জলে ছুঁড়ে দেয় গৌতম, আর ছুঁড়ে দিতেই পেছন থেকে অপ্রত্যাশিতভাবে কর্কশ অথচ গম্ভীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসে কানে। কেউ একজন বলে উঠল, ডাক্তারবাবু, পাথরটা ফেলে দিলেন নদী। চমকে পিছনে তাকায় গৌতম। আকাশে চাঁদ উঠেছে ততক্ষণে, আর সেই চাঁদের আলো ছড়িয়ে আছে চারদিক। সেই আবছা আলোতেই দেখল তার একটু দূরে দাঁড়িয়ে আছে মানুষটা। রামু? রামু এখানে কি করছে এত রাতে? রামু আবার বলে ওঠে, এই কাজটা করার আগে আমাকে একবার প্রশ্ন করা উচিত ছিল ডাক্তারবাবু। যদি করতেন তাহলে আমার এতদিনের এত শত পরিশ্রম নিমেষেই মিলিয়ে যেত না নদীর জলে। রামুর এমন কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে গৌতম। বলে, রামু, তুমিই তাহলে? কি করতাম আমি? চণ্ডী আমার বন্ধু। লোকে বন্ধুর কাছে কোনো ঘটনা লুকায় না ডাক্তারবাবু। চণ্ডী একদিন সব বলল। সব শুনে ভাবলাম, একজন কাঠমিস্ত্রি দিনের পর দিন হিরে পাবে আর সেটা আমাকে সহ্য করতে হবে? না, করব না সহ্য। আর তাই তো সবাইকে একইভাবে শেষ করে দিতে হলো। কিন্তু বুঝতে পারিনি
আপনি বুঝে যাবেন সবটা। ভেবেছিলাম চণ্ডীর মতো তার বউকেও শেষ করে দেব, তারপর পাথরটা আমি নিয়ে আসব, কিন্তু তার আর সময় পেলাম না। সেই দিন রাতে আপনাকে মন্দিরে যেতে দেখেই বুঝেছিলাম আপনি কিছু তো একটা আন্দাজ করেছেন, তাই চণ্ডীর বউকে মেরে দিতে হলো, পাছে তার কাছে পৌঁছে না যান এই ভেবে। ও পিশাচ, একবার জেগে উঠলে আর কিছুই মানবে না, তাই তো জেগে ঘুমন্ত চণ্ডীর বউকেই মেরে দিল। কিন্তু লাশটা কিভাবে মন্দিরে গেল বুঝতে পারিনি। ভেবেছিলাম চণ্ডীর বউ মরলে পাথরটা আমি নিয়ে আসব, কারণ তার আগে নিয়ে আসলে চণ্ডীর বউ সন্দেহ করত, মেয়ে মানুষ, নানান ঝামেলা হতো। এত ঝামেলা কে পোহাবে? কিন্তু চণ্ডীর বউ ভয় পেয়ে হয়তো মন্দিরের কাছে গেছিল শেষ রক্ষা করতে, হলো না। আমার ভুলটা ছিল সেইখানেই। সেই দিন রাতে চিৎকার শুনে মিছে মিছে অজ্ঞান হলাম, কিন্তু লাভ হলো কই? শেষে তো সবটা জলে চলে গেল, সব। তার মানে তুমি ঘটনাটা জানার পরই বেশি মানুষ মরতে শুরু করলো, তাই তো? কারণ তুমি বেশি বেশি হিরে চাইছিলে, আর যতগুলো হিরে ততগুলো জীবন। কারণ চণ্ডীর বউ স্বামীকে হারিয়ে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে রাজি ছিল না, কিন্তু তোমার লোভ জেগেছিল মনে। কিন্তু সে কি জানতো যে তুমি চণ্ডীর মৃত্যুর জন্য দায়ী ছিলে? বোধহয় জানতো না, জানতো না। কিন্তু আপনি ভুল করলেন ডাক্তারবাবু। যে একটা হিরে নেবে তাকে কমপক্ষে 5টা বলি দিতে হবে। আপনার কাছেও তো একটা আছে, তাই না? কিন্তু বলি তো 5টা দেননি ডাক্তারবাবু। তার আগেই তো সব শেষ করে দিলেন। ভেবেছেন সব বুঝে শেষ? শেষ হতো, কিন্তু হাতের কাটা দাগটা। গৌতম দ্রুত নিজের হাতের দিকে তাকায়। রামুকে হঠাৎ দেখে সে এই কেটে যাওয়ার কথা ভুলেই গেছিল একবারে। পাথরটা দ্রুত ফেলে দিতে গিয়ে সেই পাথরে একটা ছুচলো খাঁজ এসে লাগে আঙুলে, আর তাতেই কিছুটা কেটে গেছে। রামু বলতে থাকে, শেষ হলো না ডাক্তারবাবু, শেষ হলো না। আপনিও শেষ করলেনই না, আর আমাকেও শেষ করতে দিলেন না। ও আসছে, ওই যে আসছে। আর এসেই কথাটা শেষ করতে পারে না নামু। তার আগে যা ঘটে গেল সেটা বুঝে উঠতে বেশ খানিকটা সময় লাগলো গৌতমের। কেবল চোখের সামনে দেখতে পেল একটা মানুষের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে, রামুর দেহ। রামুর কথাটা শেষ করার আগে বিকট এক আওয়াজ করে নদীর জল থেকে বেরিয়ে আসে দানবটা। আর এসেই এতটুকু সময় নষ্ট না করে এক নিমিষেই ধারালো নখ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ওর পুরো শরীরটা। তারপর যেন নিমিষেই মিলিয়ে গেল হাওয়ায়। আর যেখান থেকে মিলিয়ে গেল সেখানেই একটা বস্তু চকচক করে উঠল। বেশ কিছুক্ষণ পর বস্তুটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল গৌতম। হিরে। কালো পাথরটা নদীর জলে ফেলতে একটু দেরি করে ফেলেছিল গৌতম, কারণ ততক্ষণে কালো পাথরটা ছেয়ে গিয়েছিল লাল রঙে। এতক্ষণ ধরে পুরনো কথাগুলো বসে বসে ভাবছিল গৌতম। সন্ধে হয়ে আসছে, ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসছে। আর সেই সাথে সাথে গৌতমের শরীরের জ্বালাটাও বাড়ছে। রক্তগুলো হয়ে উঠেছে চঞ্চল। দেখতে দেখতে চারিদিক ছেয়ে গেল অন্ধকারে। গৌতম বুঝল শরীরের লোমগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। একটু পরই চোয়াল ভেদ করে বেরিয়ে আসবে দুটো কষ দাঁত। দিনের আলোতে যে দেহটা দেখতে সাধারণ মানুষের মতোই ছিল সেটা বদলে যাবে নিমেষে, ধারণ করবে একটা ভয়ঙ্কর পিশাচের রূপ। সেই দিন একটু সাবধান হলেই হয়তো কালো পাথরের খাঁজটায় হাতটা কাঁদত না। রামু ঠিকই বলেছিল, শেষ হলো না কিছুই, বরং সেই দিন তো সবেমাত্র শুরু হয়েছিল।
সাজিব মোহাম্মদ নীলের পিশাচ গল্পটি সমাপ্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।